আবারও খারাপ সময়ের সতর্কতা আসিফ নজরুলের। স্বৈরাচারের প্রেতাত্মাদের তৎপরতা দেখছেন বদিউল আলম মজুমদার। নতুন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন ইফতেখারুজ্জামানের। অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা, অভিযোগ মেজর হাফিজের। বাংলাদেশকে অস্থির করতে সাবধান, ভারতকে হুঁশিয়ারি রিজভীর। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান, জামিন আবেদন শিগগিরই। ক্রিকেটার সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নিলেও রাজনীতি নিয়ে জনগণের ক্ষোভ প্রশমনের দায়িত্ব তার নিজের, জানালেন উপদেষ্টা আসিফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মুক্ত সময়ে কথা বলতে পারা চ্যালেঞ্জ নয়, খারাপ সময়ে সোচ্চার থাকাটাই জরুরি। খারাপ সময় আবারও আসতে পারে, তা যেন আরও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা যায়, এজন্য সতর্ক থাকার পরামর্শ তার। এদিকে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে ধাবিত হওয়ার শঙ্কা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাইমুর রশিদের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন সহ সব কমিশনের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দলীয় কাউকে এসব কমিশনে নিয়োগ দেওয়া যাবে না। তথ্য চাইলে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়ারও পরামর্শ তার। যারা সিস্টেমের ধারক বাহক, তারা সবকিছু পেগাসাস সফটওয়্যার থেকে শুরু করে যে সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে সেগুলোকে ধ্বংস করে দেবে, বিনষ্ট করে দেবে, সেই ক্যাপাসিটি পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, এটা কিন্তু ভাবা ঠিক নয়। এইসব ক্ষমতা থেকে যাবে, তখন টার্গেটেড ইউজটা আরও হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান বাস্তবতায় তথ্য কমিশনই তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ তার। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বিরাজমান সর্বত্র। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো, এটা আশা করা দুরাশা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, স্বৈরাচারী এরশাদ ৯ বছরে ৩০-৪০ জন মানুষ হত্যা করেছিলেন, আর শেখ হাসিনা মাত্র ২ সপ্তাহেই অন্তত ১,০০০ মানুষ হত্যা করে পরিণত হন অত্যাচারী দানবে। সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী সব আইন দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। জানান, সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার কথা। অনেকে এখন মুক্ত পরিবেশে অনেক কিছু বলছেন, আই ওয়েলকাম অল অফ দেম, কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃশাসনের সময় সবচেয়ে বেশি কণ্ঠ সোচ্চার করতে হবে। মুক্ত সময় তো সবাই কথা বলতে পারে, এটা তো অত চ্যালেঞ্জ না। এখন আমি যদি সত্যি নিজেকে মানবাধিকার চ্যাম্পিয়ন মনে করি, মানুষকে ভালোবাসি বলি, আমি যদি স্বেচ্ছাসেবী সংগঠন হই, সবচেয়ে খারাপ সময় আমাকে সবচেয়ে সোচ্চার হতে হবে। আমরাও যদি কোনো কিছু খারাপ করি, আবার যদি ভবিষ্যতে কোনো দুঃসময় আসে, তখন সবাইকে আমাদের এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে যে আমরা এই ১৫ বছরের যেই অকল্পনীয় দুঃশাসনের মধ্যে পড়েছিলাম, সেখানে আমাদের আসলে কালেকটিভ কোনো ব্যর্থতা ছিল কিনা। নতুন বাংলাদেশে নাগরিক সমাজের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন সভার আলোচকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সংবিধান ও জনপ্রশাসন সহ ৬টি বিষয়ে গঠিত সংস্কার কমিশন কাজ শুরু করবে ১ অক্টোবর থেকেই। এ বিষয়ে প্রস্তুতি দেখতে সংসদের এমপি হোস্টেল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন সচিব গোলাম রব্বানী।
সংস্কার কমিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ 1 তারিখ থেকে। আজকে 29 তারিখ, হাতে আর একদিন সময় আছে। এই একদিনের সময়ের মধ্যে যেন অন্তত ওনারা কার্যক্রমটা সঠিকভাবে শুরু করতে পারে সেই ইনস্ট্রাকশন এবং সেটা দেখার জন্য এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি এসেছিলাম। বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন তিনি একজন বিচার বিভাগীয় কর্মকর্তাই হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা নির্ধারণ করে দিচ্ছি। আর অন্য যে 5টি সংস্কার কমিশন সেটা নিজ নিজ অ্যারেঞ্জমেন্টে জনপ্রশাসন থেকে ওনারা নির্ধারণ করে দিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ও ১/১১ সরকারের সুবিধাভোগীদের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান দেয়া ঠিক হয়নি। উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করেন। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের আশা, রাজনীতিকে বাধাগ্রস্ত না করে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার শুধু ছাত্রদের নয়, সবার সরকার। উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বক্তব্য বিপ্লবের চেতনার সাথে মিল নেই বলে মন্তব্য করেন তিনি। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 1/11 সময়ও করেছেন। এদেরকে কেন আপনি উপদেষ্টা পরিষদে স্থান দিয়েছেন? আর একটু সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে নেওয়া উচিত ছিল। একজন শেখ হাসিনার অ্যাম্বাসেডর, গতকালকেও অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত, তাকে ডেকে এনে সরাসরি উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আশা করব এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন, যাদের ত্যাগ আছে, যারা রাজপথে নেমেছে। এদিকে জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। বর্তমান সরকারকে সাধারণ মানুষের প্রত্যাশিত ভোটাধিকারের দিকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্বস্বক্ষেত্রে অবদান রাখি। বর্তমান সরকার রাজনৈতিক দলের সরকার না, এটা আন্দোলনের ফসল। তারা সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি যে তারা রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ না করে রাজনীতিকে সমৃদ্ধ করা এবং গণতন্ত্রের চলার পথকে সুগম করবে, গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে। যে আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা যাবে। আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইলে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন গয়েশ্বরচন্দ্র রায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে ভারতের জন্য ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয় বলে তিনি হুঁশিয়ার করে দেন। বলেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এটা ভারতের পলিসি মেকারদের মনে রাখতে হবে। প্রশ্ন রাখেন, নিজেরা গণতান্ত্রিক হয়ে তারা অন্য দেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছেন, এটা কেউ মেনে নিতে পারে না। রাজশাহীতে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকারের সচিবদের রেখে নির্বাচন কমিশন সহ রাষ্ট্র সংস্কার হবে না। এই সরকারকে তারা ব্যর্থ করে দেবে। যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে?
আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন। দেশের আর্থিক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলতি সফরে তৃতীয় দিনের মতো বৈঠকে বসেন তারা। রবিবার সকাল 10টার দিকে IMF এর 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন। প্রায় 1.5 ঘন্টার মতো বৈঠক হয় সেখানে। IMF প্রতিনিধি দলের সফরের প্রথম দিকে ব্যাংক খাত ও রিজার্ভের বিষয় নিয়ে কথা হলেও এবারের আলোচনায় স্থান পায় আর্থিক প্রতিষ্ঠান খাত এবং পুঁজিবাজারের বিষয়গুলো। IMF এর বাংলাদেশ সফরে দেশের আর্থিক খাতের সব বিষয়ে সংস্কার ও পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, IMF বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCO বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি NBR ও ব্যাংক সংস্কার এবং জ্বালানি সহ অন্যান্য খাতেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সচিবালয়ে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC'র প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে দাতা সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরো আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, NBR রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এগুলো এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো নিয়ে সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। LGRD মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ জানিয়েছেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে বলেও অভিযোগ করেছেন তিনি। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে কথা জানান এই উপদেষ্টা। AF হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেদিকে তাদের লক্ষ্য নেই। সভায় বিশেষ অতিথি ছিলেন PPRC চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাব, এটাই হচ্ছে এখনকার সমবায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে দণ্ড পাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে 2011 সালের দিকে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় একটি মামলা হয়। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয়। রবিবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা। এই ছবিটায়
বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর তার পিছনে হাঁটতেছেন। যদি ভিকটিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবী। জনাব মাহমুদুর রহমান, তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এদিকে একই মামলায় জায়জাদিন সম্পাদক শফিক রহমান এবং আরেক আসামি মিজানুর রহমান ভূঁইয়ার সাজা আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সাকিব আল হাসানের মিরপুরে শেষ টেস্ট খেলা নিয়ে আরও জলঘোলা হচ্ছে। এবার সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, খেলোয়াড় হিসেবে সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নেবে সরকার। তবে রাজনীতিবিদ হিসেবে তার প্রতি জনগণের ক্ষোভ থাকলে সেটা প্রশমিত করতে হবে তাকেই। মনির হোসেন খানের রিপোর্ট। গত বৃহস্পতিবার টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 আর না খেললেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেন। তবে একই সঙ্গে দেশে ফেরা এবং দেশ থেকে সেফ এক্সিটের নিশ্চয়তা চান বিসিবির কাছে। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিতের এখতিয়ার বোর্ডের নেই, বল তুলে দেন সরকারের কোর্টে। এ প্রসঙ্গে রবিবার সংবাদ মাধ্যমে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। উপদেষ্টা জানান, মাঠের বাইরে ব্যবসায়িক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সাকিব সমালোচিত। মানুষের মাঝেও আছে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনের দায়িত্ব নিতে রাজি নয় সরকার। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর 1 জন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। সাকিবের নিরাপত্তা ইস্যুর সমাধান না হলে কানপুর টেস্টই হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুতে রবিবার পর্যন্ত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি এ সময়ের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এবছর ডেঙ্গুতে প্রাণ গেল 158 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 8 জনের মধ্যে 5 জনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটিতে। বরিশাল ও খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 1221 জন রোগী। এর ফলে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 29,786 জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি 3,297 জন রোগী। এর মধ্যে ঢাকায় 1,669 জন, ঢাকার বাইরে 1,626 জন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব মামলা প্রত্যাহার করে শিগগিরই তারেক রহমানকে বিজয়ীর বেশে দেখতে চায় দেশের মানুষ।
রবিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যত দ্রুত সম্ভব একটি আদেশের মাধ্যমে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। অনুষ্ঠান শেষে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সিংড়ার রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন। যত তাড়াতাড়ি পারেন আমার নেতা মামলা একটা অর্ডার, শুধু একটা অর্ডার, এক অর্ডারে মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। আমরা চাই অতি সত্ত্ব তার মামলা প্রত্যাহার করে বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি তারেক রহমানকে আমাদের মাঝে ফেরত দেবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। আবারও খারাপ সময়ের সতর্কতা আসিফ নজরুলের। স্বৈরাচারের প্রেতাত্মাদের তৎপরতা দেখছেন বদিউল আলম মজুমদার। নতুন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন ইফতেখারুজ্জামানের। অন্তর্বর্তী সরকারে শেখ হাসিনা ও ১/১১ সুবিধাভোগীরা। অভিযোগ মেজর হাফিজের। বাংলাদেশকে অস্থির করতে সাবধান, ভারতকে হুঁশিয়ারি রিজভি। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান, জামিন আবেদন শিগগিরই। ক্রিকেটার সাকিবের নিরাপত্তার ব্যবস্থা নিলেও রাজনীতি নিয়ে জনগণের ক্ষোভ প্রশমনের দায়িত্ব তার নিজের, জানালেন উপদেষ্টা আসিফ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।